জেনারেল নলেজের বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাসের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেই জায়গা থেকেই আমরা শুরু করব। আজকের ক্লাসে গতদিন আমরা বাংলার মুসলমানদের শাসন এবং ভারতবর্ষে মুসলমানদের শাসন এটা 1204 এবং 1240 সাল পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করার আগে আপনারা যারা নতুনভাবে আজকে সংযুক্ত হয়েছেন তাদের সঙ্গে আমার পরিচয় নেই। তো আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ইতিহাস, 27তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত। আপনাদের সঙ্গে কথা হবে। গতদিন আমরা বাংলা এবং ভারতবর্ষ এই দুইটা জিনিসকে আমরা ডিফাইন করেছিলাম। তো আজকে ঠিক এই জায়গা থেকেই শুরু করব। আপনাদের যাদের কাছে খাতা কলম রয়েছে আপনারা সঙ্গে সঙ্গে লিখে নেবেন এবং এই পার্থক্যটা যদি আপনারা বুঝতে পারেন তো আশা করি আপনাদের পরবর্তীতে মুঘল শাসন বা তার আগে যে সুলতানি আমল এইটা ক্লিয়ার হবে। তো আজকে আমাদের মূল টপিকস বাংলায় সুলতানি শাসন এবং মুঘল শাসন আমল। তো আমরা মুঘল শাসন যাওয়ার আগে বাংলায় সুলতানি শাসন এবং সমগ্র ভারতবর্ষের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এখানে লিখব। অর্থাৎ বাংলায় এখানে যে কয়টা রাজবংশ 1576 পর্যন্ত ক্ষমতায় ছিল তাদেরটা একদিকে, আর সমগ্র ভারতবর্ষে কারা ক্ষমতায় ছিল তাদেরটা অন্যদিকে। প্রথমত বাংলায় শাসনকারী রাজবংশ। এখানে কয়েকটা রাজবংশ রয়েছে। এক, খিলজি বংশ 1204 থেকে 1227। স্টার চিহ্ন দিয়ে এটা আপনারা লিখবেন। দিল্লির অধীন, এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। 1227 থেকে 1341। দুই, ইলিয়াস শাহী বংশ 1342 থেকে 1414। তিন, রাজা গণেশ ও তার বংশধর 1414 থেকে 1442। আবার স্টার চিহ্ন দিয়ে ইলিয়াস শাহী বংশ 1442 থেকে 1487। অর্থাৎ এই যে দ্বিতীয় পর্যায়ে যে ইলিয়াস শাহী বংশ ছিল তারাও পরবর্তীতে আবার 1442 সালে তারা ক্ষমতায় আসে। চার, হাবশি বলতে যারা আফ্রিকার কালো ক্রীতদাস, ওরাও আমাদের এই অঞ্চলে শাসন করতে এসেছিল, যেটা গতদিন বলেছিলাম হাবশি সম্পর্কে। পাঁচ, হুসেন শাহী বংশ 1493 থেকে 1538। এইটাতে স্টার চিহ্ন দিবেন। এটা 40তম বিসিএসে এই হুসেন শাহী বংশ থেকে কোশ্চেন ছিল। অর্থাৎ আলাউদ্দিন হুসেন শাহ সম্পর্কে ছিল যে আলাউদ্দিন হুসেন শাহর শাসন আমলটা কত। অনেকেই মনে করে যে এত সাল তারিখ এগুলো কি দরকার হয়, কিন্তু পড়াটা মনে রাখার ক্ষেত্রে আমাদের এই সালগুলি গুরুত্বপূর্ণ। যেমন এই হুসেন শাহী বংশ এটা থেকে 40 বিসিএসে কোশ্চেন ছিল। ছয়, পাঠান বংশ 1538 থেকে 1564। সাত, কর রানী বংশ 1564 থেকে
1576। আমি আবারও বলছি, এইটা কিন্তু আমাদের বাংলার যে রাজবংশ সেইটা, অর্থাৎ এই বাংলার রাজবংশের শাসন ব্যবস্থার সঙ্গে আপনারা এখন মিলাবেন যে সমগ্র ভারতবর্ষের, অর্থাৎ এইটাকে যদি আমরা ভারতবর্ষ চিন্তা করি তো এর মধ্যে এইটা ধরুন বাংলা আর এটা ইন্ডিয়া, ভারতবর্ষ ধরলাম আমরা, তো এর মধ্যে এই বাংলায় 1204 থেকে 1576 সাল পর্যন্ত যে সমস্ত রাজবংশগুলি ক্ষমতায় ছিল তাদের ব্যাপারটি। ঠিক এর পাশেই আপনারা লিখবেন সমগ্র ভারতবর্ষের রাজবংশ। এটা সমগ্র ভারতবর্ষে আপনাদের পড়তে গিয়ে যে নামগুলি বারবার আসে সেগুলি মূলত আমি এখানে উল্লেখ করে দিই। এক, ঘুরি বংশ, যেটা গতদিন বলেছিলাম 1192 থেকে 1197 পর্যন্ত, অর্থাৎ সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মোহাম্মদ ঘুরি তিনি এই ভারতবর্ষে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এটা সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফোন। ওই নাম্বারটা কি আছে, যে নাম্বারটা ফোন করছে? ও না, তাহলে ঠিক আছে, তাহলে ওটা বন্ধ করা আছে। আচ্ছা, দাস বংশ, এগারোশো 98 থেকে 1290। 3, খিলজি বংশ 1290 থেকে 1320। 4, তুগলক বংশ 1320 থেকে 1414। 5, সৈয়দ বংশ 1414 থেকে 1451। লোদি বংশ 1451 থেকে 1526। সুর বংশ 1540 থেকে 1555। 8, মুঘল বংশ 1526 থেকে 1857। আপনারা এই দুইটাকে কম্পেয়ার করেন, এটা বাংলায় শাসনকারী রাজবংশ আর এইটা সমগ্র ভারতবর্ষে শাসনকারী রাজবংশ, অর্থাৎ এইটা বাংলা, এটা সাবকন্টিনেন্ট যেটা ভারতবর্ষ। এই বংশের গুরুত্বপূর্ণ কিছু শাসক রয়েছে, যে শাসক সম্পর্কে আপনাদের প্রতি বছরেই চাকরির কোনো না কোনো পরীক্ষাতে একটা বা দুইটা কোশ্চেন থাকবেই। আপনাদের কাছে যে সমস্ত গাইড বইগুলি রয়েছে সেই সমস্ত গাইড বইগুলিতে আপনারা অনেকগুলো শাসক সম্পর্কে পড়েন, কিন্তু বুঝতে পারেন না যে আসলে আমি কার সম্পর্কে পড়ছি, বাংলার শাসক সম্পর্কে পড়ছি নাকি ভারতবর্ষের শাসক সম্পর্কে জানছি। যেমন এর মধ্যে খিলজি বংশের আমরা বখতিয়ার খলজির নামটা খুব ভালো জানি। এরপরে ইলিয়াস শাহী বংশের মধ্যে রয়েছে যে দুইটা নাম আমাদের চাকরির পরীক্ষাতে কমনলি আসেই, একটা ফখরুদ্দিন মুবারক শাহ আর একটা শামসুদ্দিন ইলিয়াস শাহ, অর্থাৎ ফখরুদ্দিন মুবারক শাহ এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরা দুইজন কিন্তু সমগ্র ভারতবর্ষের শাসক নন, তারা বাংলার শাসক। খুব কমন কোশ্চেন, এমন কোনো বছর নেই এই ফখরুদ্দিন মুবারক শাহ
এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে কোশ্চেন আসেনি কোনো বছর। আপনি বিগত 10টা বছর যদি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে প্রতি বছরেই কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আপনি এই দুইটা নাম পাচ্ছেন। সুতরাং এই দুইজন এরা বাংলায় শাসনকারী রাজবংশ হিসাবে তারা শাসক হিসাবে পরিচিত। এর বাইরে আমরা যদি এই সমগ্র ভারতবর্ষের কথা চিন্তা করি, তাহলে সেখানে আমি গত ক্লাসে আপনাদের সুলতানা রাজিয়া পর্যন্ত পড়িয়েছিলাম। এগুলি আমাদের বেস বা ফাউন্ডেশন ছিল। তার কারণ আমরা তো আর ইতিহাস বিষয় পড়ছি না, আমরা চাকরির পরীক্ষাতে উপযোগী যে বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। সুতরাং এই সমস্ত বংশগুলির মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত শাসকগুলি ছিলেন তাদের সম্পর্কে কিছুটা আপনারা জানবেন। এখন শেষের দিকে এসে দেখেন যে এই তিনটা লোদি বংশ, সুর বংশ এবং মুঘল বংশ, আপনারা সুর বংশটাকে অফ রাখেন। সুর বংশটা আমরা মুঘল বংশ পড়তে গিয়ে দেখেন এখানে 1526 আর মুঘল বংশ 1526, এর মাঝখানে রয়েছে 1540 থেকে 1555 সাল পর্যন্ত। এই লোদি বংশের পরাজয়ের পরে মূলত মুঘল বংশ তারা ক্ষমতায় চলে আসে এবং মুঘলরা এই 1526 থেকে 1857 সাল এই সময়কালটা তারা সমগ্র ভারতবর্ষে শাসন করেছিল। 1526-এর পরে তারা 1576-এ এসে এই বাংলাটাকে দখল করে নেয়। অর্থাৎ বাংলাতেও তখন মুঘল শাসনের এই কর্তৃত্বটা প্রতিষ্ঠিত হয়। তার আগে এই বাংলায় শাসনকারী যে সমস্ত রাজবংশগুলি ছিল তারা কখনো স্বাধীনভাবে কাজ করেছে, আবার কখনো তারা মুঘলদের সমগ্র ভারতবর্ষের শাসকদের অধীনস্থ হিসাবে তারা কাজ করেছে। এর মধ্যে দেখেন যে আমি এখানে উল্লেখ করেছি 1227 থেকে 1341, এই সময়কালের মধ্যে এরা দিল্লির অধীনে ছিল। মানে এই সময়টা দিল্লিতে যে সমস্ত শাসকরা ছিলেন তারা টোটালি এই বাংলাটাকে ক্যাপচার করেছে, আর বাকি সময় তারা তাদের মতো করে এখানে এরা শাসন কার্যটা চালিয়েছে। আমি আবারও বলছি, আপনি যখনই কোনো শাসক সম্পর্কে পড়বেন আপনি সর্বপ্রথমে মাথায় আনবেন যে আমি বাংলার শাসক পড়ছি নাকি ভারতবর্ষের শাসক পড়ছি। এবং আপনারা অনেকবার পড়েন কিন্তু এটা মনে রাখতে পারেন না। মনে রাখার মূল উপায়টাই হচ্ছে যে তিনি কোন সময় এই শাসন কার্যটা চালিয়েছিলেন। যদি তার এই সময়কালটা আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে সহজেই আপনার তার কর্মকাণ্ডটাও মনে থাকছে। তো এই আমি আগে সালগুলি আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এই সাল তারিখ এগুলো খুব একটা বিশ্রী একটা বিষয়। অনেকে আপনারা ডক্টর রয়েছেন তাদের কাছেও এটা খুব মানে একটা ডিসগাস্টিং বিষয় হিসেবে মনে হচ্ছে, কিন্তু আপনি এটাকে মনে রাখতে হলে স্টেপ বাই স্টেপ আসবেন। আপনি আজকে বখতিয়ার খলজি পড়লেন, এরপরে আপনি এই কররানী বংশের দাউদ খান কররানী পড়লেন, এরপরে আলাউদ্দিন খিলজি পড়লেন, ইব্রাহিম লোদি পড়লেন, আবার এখানে ফখরুদ্দিন মুবারক শাহ পড়লেন। নো, এইভাবে পড়া যাবে না। একের পর এক আপনি যখন যেটা ধরবেন তার সম্পর্কে শেষ করে আপনি অন্য জায়গাতে আসবেন। আমার জানা মতে আপনাদের বাজারে প্রচলিত যে সমস্ত গাইড বইগুলি রয়েছে কোনো গাইড বইয়ে আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি পাবেন না। কোনো বইয়ে নেই যে আমি এই বংশটা ধরলাম, এই বংশের থেকে শেষ করে দিলাম, তারপর অন্য বংশে গেলাম। তো আপনারা ওইটা সহায়তা নেবেন, কিন্তু সহায়তা নিতে গেলে আপনি এই ফিগারটা আপনি মাথায় রাখবেন। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি এদের শাসকগুলি সম্পর্কে ডিটেলস যেতে পারছি না, তার কারণ আমাকে আর একটা মুঘল বংশ যেটা গুরুত্বপূর্ণ, আমি গত ক্লাসে বলেছিলাম যে মুঘল বংশের থেকে বিগত 5টা বিসিএসে আপনার প্রতিটা বিসিএসে একটা করে কোশ্চিন এসেছে, কোনো বিসিএসে 2টা কোশ্চিনও এসেছে। আমাদের এরপরে মূল ফোকাস হচ্ছে এই মুঘল বংশ। আমি এতগুলা বংশ লেখার আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমি ওই 1204 থেকে 1526-এ এখানে আমি কিভাবে এসেছি, অর্থাৎ এই সমস্ত বংশগুলির পরে এখানে আমাদের এই মুঘল বংশটা আসছে। মুঘল বংশের প্রতিষ্ঠার ক্ষেত্রে
এরপরে কিন্তু আমাদের অনেকগুলি এই বংশগুলি দরকার হবে এই মুঘল বংশগুলো পড়াইতে গিয়েই। তো তখন আমি আপনাদের কাছে এটা কুইজের মতো জিজ্ঞাসা করব, আশা করি আপনারা তখন এটাকে মনে করে রাখবেন। যাদের কাছে খাতা কলম আছে তারা ভালো, আর যাদের কাছে নেই তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে এটা পরবর্তীতে আপনি যে কোনোভাবে এটা দেখে আপনি মনে রাখতে পারেন। এটা আমি মুছে দিব এখন। এখন আমরা আসব মুঘল বংশ। আপনারা খাতায় মোটা করে লিখবেন মুঘল বংশ। এটা কেউ বুঝতে না পারলে পরবর্তীতে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমি কারো কোনো প্রবলেম থাকলে আমি সেখানে সলভ করার চেষ্টা করব। এটা ম্যাথমেটিক্সের মতো, আপনি এই ফাউন্ডেশনটা যদি ভালো মতো মনে রাখতে পারেন, আশা করি পরবর্তীতে আপনি সূত্রটা মিলাইতে পারবেন। খাতায় মোটা করে লিখবেন মুঘল শাসনামল। মুঘল শাসনামল 1526 থেকে 1857, অর্থাৎ 1526 থেকে 1857 এই সময়কালটা মুঘল শাসনামল। যদিও এর মাঝখানে 15 বছর অন্য একটা বংশ শাসন করেছিল, অর্থাৎ সুর বংশ, যেটা আমি আগেই দেখিয়েছি। তো এই মুঘল শাসনামলের মধ্যে আমাদের 3টা জিনিস আমাদের চাকরির পরীক্ষাতে এসে থাকে। মুঘল সম্রাটগণ 2, বাংলায় সুবেদারি শাসন 3, বাংলায় নবাবী শাসন। সুবেদারি শাসন 1576 থেকে 1717, নবাবী শাসন 1717 থেকে 1840। এটা যদিও নিয়ে একটু বিতর্ক রয়েছে। মুঘল শাসন পড়তে গিয়েও আপনাদের বইয়ে কিছু ডিবেট পাবেন, আবার বইয়েও এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তো আমি মুঘল শাসনটা পড়ানোর ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ আমার মতো করে এটাকে আমি সাজিয়েছি, যাতে স্টুডেন্টদের পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তোলা যায়। অর্থাৎ মুঘল শাসন যখনই আপনি পড়বেন, মুঘল শাসনের ভেতর থেকে আপনারা এই 3টা বিষয় মাথায় আনবেন। মুঘল এই 1526 থেকে 1857 এই সময়কালের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ মুঘল সম্রাটগণ ছিলেন তাদের সম্পর্কে, আর এই ভারতবর্ষের ভেতরে যে বাংলা রয়েছে, অর্থাৎ আমাদের এই যে কলকাতা বাংলাদেশ মিলে যে বাংলাটা ছিল 47-এর আগ পর্যন্ত, ওই বাংলায় সুবেদারি শাসন ছিল 1576 থেকে 1717, এবং পরবর্তীতে ওই সুবেদারি শাসনের পরিবর্তে চালু হয়েছিল নবাবী শাসন। আপনাদের ভেতরে তালগোল পাকিয়ে যায় যে কে মুঘল সম্রাট আর কে বাংলার শাসক। এই আমি ক্লাসে খুব বেশি একটা আপনাদের পড়াতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কে ভারতবর্ষের সম্রাট আর কে বাংলার সুবেদার বা কে বাংলার নবাব। আপনি যদি এই 3টা জিনিস বুঝতে পারেন, তাহলে আশা করি আজকে আপনার ক্লাসটা সাকসেস হবে। আপনি মূল জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সম্রাট, সুবেদার এবং নবাব। এই 3টা যদি আপনি ক্লিয়ার হতে পারেন, আশা করি এখান থেকে আমরা সাকসেস হতে পারবো। এখানে দেখেন যে 1526 থেকে 1857, অর্থাৎ এর মধ্যে সব মিলিয়ে আমাদের 331 বছর। এই 331 বছর মুঘলদের শাসন, তার মধ্যে 15 বছর সুর বংশ শাসন করেছিল। এই সুর বংশর 15 বছর বাদ দিলে 316 বছর মুঘলরা শাসন করেছে। হিসাবটা একটু বোঝেন যে মুঘলরা 316 বছর শাসন করেছে। এই 316 বছরের মধ্যে এখানে 21 জন শাসক তারা শাসন কার্য চালিয়েছে।
তার মধ্যে 2 জন শাসক ছিলেন অস্থায়ী, আর বাকি 19 জন শাসক তারা ভারতবর্ষ শাসন করেছেন। এই 19 জন মুঘল সম্রাটদের মধ্য থেকে আমাদের বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাতে মূলত 8 থেকে 9 বা 10 জন সম্পর্কে মূলত কোশ্চিন এসে থাকে, এর বাইরে নয়। আমাদের সবগুলা শাসক সম্পর্কে জানার দরকার নেই। আমি আগেই বলেছি যে এটা একাডেমিক পড়া নয়, আপনি মাথায় রাখবেন আমি চাকরির পরীক্ষার উপযোগী করে আমি পড়ব, যার পরিপ্রেক্ষিতে এই 19 জনের মধ্য থেকে চাকরির পরীক্ষাতে আসার উপযোগী মুঘল সম্রাট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মুঘল শাসন শুরু হয়েছিল মূলত পানিপথের যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ পানিপথ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যার উপরে ভিত্তি করে আমাদের চাকরির পরীক্ষাতে অনেকগুলি কোশ্চিন আসে। তো পানিপথ সম্পর্কে আমরা একটু জানবো। গত কিছুদিন আগে নিবন্ধন পরীক্ষাতে এই পানিপথ সম্পর্কে কোশ্চিন ছিল যে পানিপথ এটা পানির উপরে যুদ্ধ হয়েছে বলে এটা পানিপথ, তা কিন্তু নয়। পানিপথ একটা জায়গার নাম, একটা স্থান। তো এই পানিপথ এটা কোন জায়গাতে অবস্থিত? তো এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে লিখি, ভারতের উত্তর প্রদেশের বর্তমানে হরিয়ানা, উত্তর প্রদেশের দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে পানিপথ নামক জায়গার অবস্থান। এটাও অনেক বইয়ে আপনারা ভিন্ন রকমের তথ্য পাবেন। অর্থাৎ এক কথায় উত্তর যদি আমি বলি যে পানিপথ ভারতের কোন প্রদেশে অবস্থিত, তো পানিপথ আগে ভারতের প্রদেশ সংখ্যা কম ছিল 1947 সালে, পরবর্তীতে সেটাকে ভাঙতে ভাঙতে এখন কত 29-29টাতে পৌঁছায় গেছে। তো এর মধ্যে এই উত্তর প্রদেশের মধ্যেই একটা জায়গা এখন নতুন প্রদেশ হয়েছে হরিয়ানা। অর্থাৎ উত্তরপ্রদেশ আগে ছিল, উত্তরপ্রদেশ ভেঙে হরিয়ানা হয়েছে। তো ভারতের উত্তর প্রদেশের বর্তমানে হরিয়ানা, দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে পানিপথ নামক জায়গার অবস্থান। তো এখন যদি অপশন থাকে যে পানিপথ ভারতের কোন প্রদেশে অবস্থিত, তো সেই ক্ষেত্রে আপনার উত্তরপ্রদেশ, খ হরিয়ানা, যদি এইরকম থাকে তাহলে আপনি অবশ্যই উত্তর দিবেন হরিয়ানা। আর যদি হরিয়ানা না থাকে, মানে সেই আগেকার বই দেখে যদি কেউ কোশ্চেন করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার হরিয়ানা না থাকলে আপনি উত্তরপ্রদেশ দিবেন। আর যদি দুইটাই থাকে তাহলে আপনি উত্তর দিবেন হরিয়ানা। এর সঙ্গে আরো অন্যগুলো আরো দুইটা অপশন থাকতে পারে। তো এই পানিপথ নামক জায়গাতে গুরুত্বপূর্ণ 3টা যুদ্ধ হয়েছিল। এই 3টা যুদ্ধ সম্পর্কেও আমাদের একাধিকবার চাকরির পরীক্ষাতে কোশ্চেন আসছে। আপনারা খাতায় লিখবেন এবং এখনই এই 3টা মুখস্থ করে ফেলবেন। যখন আপনি একটা একটা পড়বেন তখন দেখবেন যে মনে থাকছে, আর যখন আপনি একসঙ্গে পড়তে যাবেন তখন আর মাথায় কাজ করবে না। 1526 পানিপথের প্রথম যুদ্ধ, এটা হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আর ইব্রাহিম লোদি। দেখেন যে এর আগে যে আমি আপনাদের লোদি বংশ পড়িয়েছি, দেখাইলাম, এই লোদি বংশের ইব্রাহিম লোদি তিনি সমগ্র ভারতবর্ষের ক্ষমতায় ছিলেন। তো এই ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি ভারতবর্ষে এই মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো
তো পানিপথের প্রথম যুদ্ধ বাবর প্লাস ইব্রাহিম লোদি, এর মধ্যে বাবর পরাজিত হলেন আর ইব্রাহিম লোদি পরাজিত হলেন আর বাবর জয়লাভ করলেন। 1556 পানিপথের, আমি সংক্ষেপেই লিখে দিচ্ছি, দ্বিতীয় যুদ্ধ। এটা আকবরের সেনাপতি বৈরাম খান এবং ভারতবর্ষের একজন শাসক হিমু পরাজিত হয়, বৈরাম খান জয়লাভ করে। 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ। মুঘল সম্রাট আহমেদ শাহ আবদালি এবং ভারতের এক অঞ্চলের শক্তি মারাঠা, দেখছি মারাঠা, এরা পরাজিত হয়, আহমেদ শাহ আবদালি জয়লাভ করে। তো এই তিনটা যুদ্ধ থেকেও আমাদের একাধিকবার কোশ্চিনগুলি আসে এবং বিভিন্নভাবে। তো যেভাবে কোশ্চিনটা দিক না কেন, আপনার যদি পরপর পড়া থাকে তাহলে দেখবেন যে এটা সহজে আপনি মনে রাখতে পারছেন। 1526, 1556, 1761 এটা। তো আমরা এই পানিপথের প্রথম যুদ্ধের পর থেকেই মূলত মুঘল শাসনটা যেহেতু শুরু হয়েছিল, তো আমরা এই মুঘল শাসনের এখন যে গুরুত্বপূর্ণ শাসক রয়েছে, আমি আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি যে 19 জন শাসক, 21 জন থেকে 2 জন বাদ দিলে 19 জন। এই 19 জনের ভেতর থেকে আমরা মুঘলদের গুরুত্বপূর্ণ শাসক সম্পর্কে জানব। লাইট ঠিক আছে? এখন আপনারা খাতায় লিখবেন মুঘল বংশের গুরুত্বপূর্ণ শাসকগণ। গুরুত্বপূর্ণ শাসকগণ। মুঘল বংশের গুরুত্বপূর্ণ শাসকদের মধ্যে আমাদের চাকরির পরীক্ষাতে সবচাইতে বেশি কোশ্চিন থাকে প্রথম 6 জন সম্পর্কে। এই প্রথম 6 জন থেকেই প্রতি বছরেই আপনি 2-4টা করে কোশ্চিন কমন পাবেন। তো প্রথম 6 জনের নাম মনে রাখার ক্ষেত্রে আপনারা সেই ক্লাস 7 থেকে পড়ে আসছেন, অনেকে এটা জানেন। খুব কমন একটা সূত্র, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এইটাকে ভাঙলে আমরা মুঘল বংশের প্রথম 6 জন শাসকের নাম আমরা জানব এবং এদের সম্পর্কে মূলত আমরা পরপর আলোচনাগুলি করব। বাবর, হতে হুমায়ুন, আতে আকবর, জতে জাহাঙ্গীর, শাহজাহান, औरंगजेब বা औरंगजेब। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব, এই 6 জন শাসকই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই 6 জন শাসক, এদের কৃতিত্বগুলি কি ছিল? এরা শাসন ব্যবস্থাতে মানে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করেছিলেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ থেকে মূলত আমাদের চাকরির পরীক্ষাতে কোশ্চেনগুলি এসে থাকে। আমরা স্টেপ বাই স্টেপ এদের শাসনকাল, মানে জীবনকালের চাইতে এদের শাসনকালটা, এরা কখন থেকে কখন পর্যন্ত ভারতবর্ষে শাসন করেছিল, আমরা স্টেপ বাই স্টেপ আসার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা 1 নম্বর দিয়ে লিখবেন বাবর। 1 জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর শাসন আমল 1526 থেকে 1530। আমরা অনেকেই মনে করতাম যে শাসনকালটা আসে না, কিন্তু 40তম BCS কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ শাসন আমল ছিল।
তো আলাউদ্দিন হোসেন শাহর শাসনামল যদি পরীক্ষাতে আসতে পারে, তার চাইতে 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে বাবর বা হুমায়ুন বা জাহাঙ্গীর বা শাহজাহান বা আওরঙ্গজেব। সুতরাং এদের শাসনকালটাকে একেবারে ইগনোর করা যাবে না। আর শাসনকালটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তো এর কর্মকাণ্ডটি আপনি সহজে মনে রাখতে পারবেন। বাবর সম্পর্কে চাকরির পরীক্ষাতে কোন টাইপের কোশ্চেনগুলি আসতে পারে আপনারা পরপর এখানে লিখবেন বা দেখবেন। বাবরের জন্মস্থান ফরগনা। ফরগনা এইটা নিয়ে বিভিন্ন বইয়ে ডিবেট রয়েছে। কোনো বইয়ে লেখা আছে তুরস্কে, কোনো বইয়ে উজবেকিস্তানে, কোনো বইয়ে আফগানিস্তানে। তো এইটা বেশিরভাগ বইয়ে এখানে আফগানিস্তান উল্লেখ করেছে, যে ফরগনার বর্তমান অবস্থান আফগানিস্তান। কিন্তু এই আফগানিস্তানের যে অংশটুকুর মধ্যে রয়েছে এইটা আগে তুর্কি সাম্রাজ্যের মধ্যে ছিল। সুতরাং এই ফরগনার পাশে আপনারা লিখতে পারেন যে বর্তমান আফগানিস্তানে। এটা আগে ছিল তুরস্কে, আর এখন বর্তমানে এটা আফগানিস্তানে, মানে তুরস্ক, উজবেকিস্তান, আফগানিস্তান, কিন্তু বর্তমানে হচ্ছে এটার অবস্থানটা হচ্ছে আফগানিস্তান। কিন্তু বাবরকে আমরা জানি তুর্কি বংশোদ্ভূত, অর্থাৎ তুরস্কের থেকে বাবরের আগমন। এটা তুর্কি হতে আগত। তার বাবার দিক থেকে তৈমুরলং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খান। অর্থাৎ তার তৈমুরলং এবং চেঙ্গিস খান এরা মধ্য এশিয়ার দুর্ধর্ষ ব্যক্তি হিসাবে পরিচিত, অত্যাধিক সাহসী ব্যক্তি ছিলেন। ঠিক এইরকম বংশে তার জন্ম ছিল, অর্থাৎ বাবরের যে বাবা তার পূর্বপুরুষ তৈমুরলং, মায়ের পূর্বপুরুষ চেঙ্গিস খান। বাবর 1526 সালে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। ওই যেটা দেখাইলাম, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 সালে বাবর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। তার আত্মজীবনীমূলক একটা বই ছিল, যে বই সম্পর্কে একাধিকবার ব্যাংকের পরীক্ষা, নিবন্ধন এবং বিসিএস এ কোশ্চিন আসছে। তুজো কি বাবর, এটা বাবরের আত্মজীবনীমূলক একটা বই। আর এটা দেখে বুঝতে পারছেন আত্মজীবনী মানে বাবর নিজে এটা লিখেছেন। আর এই বইটি তুর্কি ভাষায় লিখিত। এটা সোনালী ব্যাংকের পরীক্ষাতে এটা এসেছিল যে তুজো কি বাবর কোন ভাষায় লিখিত, এটা তুর্কি ভাষায় লিখিত। বাবরের মৃত্যুর পরে ক্ষমতায় আসে তার পুত্র হুমায়ুন। এখন 2 নাম্বার দিয়ে আপনারা খাতায় লিখবেন সম্রাট হুমায়ুন। 2 সম্রাট হুমায়ুন। হুমায়ুনের শাসনকাল 2টি আমরা লিখতে পারি, 1530 থেকে 1540 অবলিক দিয়ে 1555 থেকে 1556। এই যে মাঝখানে যে সুর বংশ 1540 থেকে 1555 পর্যন্ত মুঘলদের ক্ষমতা ছিল না, অর্থাৎ ওই সময়ে মুঘলদের পরিবর্তে সুর বংশ ক্ষমতায় ছিল, তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এই জন্য মাঝখানে মূলত এই ইন্টারাপ্টটা রয়েছে 1540 থেকে 1555 সাল পর্যন্ত। বাবর থেকে আমাদের পরীক্ষাতে কোন কোশ্চিনগুলি মূলত আসতে পারে, এটাও একাধিকবার পরীক্ষাতে কোশ্চিন আসছে এই জায়গার থেকে, হুমায়ুন থেকে। তো হুমায়ুন সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ, তিনি বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ।
এই কোশ্চিনটা একাধিক চাকরির পরীক্ষাতে আসছে যে বাংলার নামকরণ জান্নাতাবাদ কে করেছিলেন? সম্রাট হুমায়ুন। এই সম্পর্কে একটু বলতে হয়, ওই সময় কিন্তু বাংলায় মুঘলদের অধীনে আসেনি। আপনি যদি আমি প্রথম যে কাজটি করাইলাম যে বাংলায় যে সমস্ত বংশ শাসন করেছিল তার মধ্যে দেখবেন যে মুঘলরা বাংলায় ক্ষমতায় এসেছে 1576 সালে। সুতরাং হুমায়ুন তিনি বাংলা জয় করতে পারেন নাই, কিন্তু বাংলাকে জয় করতে এসেছিলেন। তো তিনি যখন বাংলার এইদিকে গৌড়ের এইদিকে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের এই সাইড করে মুর্শিদাবাদ এইদিকে যখন তিনি আসলেন, তখন অনেকে তাকে বললেন যে বাংলা এটা তো অনেকগুলি এখানে গোরস্থান রয়েছে, অর্থাৎ কবরস্থান রয়েছে। তো ওই গোরস্থান থেকে মূলত গৌড় যে নামটি এসেছে। তো তিনি বললেন যে আমি বাংলার যে রূপ রস যেটা দেখছি সেটা মানুষকে মুগ্ধ করার মতো, তো তোমরা যেটাকে গৌড় বলছো সেটা তো আসলে গোরস্থান বা গৌড় নয়, এটা তো একটা জান্নাতের মতো। তখন থেকে এই নামকরণটি হয়ে গেল যে বাংলাকে তিনি জান্নাতাবাদ হিসাবে অভিহিত করেছিলেন। হুমায়ুনের জীবনে দুইটা যুদ্ধ গুরুত্বপূর্ণ। প্রথম যুদ্ধটা অনেকগুলি যুদ্ধ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ 1539 সালে চৌসার যুদ্ধ। এটা হুমায়ুন এবং শের শাহ, তিনিও আফগান একজন শাসক, এই শের শাহ এবং হুমায়ুনের মধ্যে এই চৌসার যুদ্ধ হলো। এখানে হুমায়ুন পরাজিত হলো, শের শাহ জয়লাভ করলো। কিন্তু শের শাহ ওই সময় ক্ষমতা নেয়নি। পরবর্তীতে 1540 সালে যে কনৌজের যুদ্ধ, এই কনৌজের যুদ্ধ এটাও হুমায়ুন এবং শের শাহর মধ্যে হলো। এই যুদ্ধেও শের শাহ জয়লাভ করলো এবং হুমায়ুন পরাজিত হলো। হুমায়ুনের জীবন দশায় এই যুদ্ধটি খুব গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষাতে আসার মতো, যেহেতু মুঘলরা যেখানে 316 বছর ক্ষমতায় ছিল, তো 316 বছরের মধ্যে যে 15 বছর তারা ক্ষমতাচ্যুত হয়েছিল সেটা কোন যুদ্ধের মাধ্যমে এবং কার সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল। সুতরাং এইটা আপনারা ভালো মতো দেখবেন। 1540 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুন শের শাহর কাছে পরাজিত হয়ে তিনি দিল্লির সিংহাসন চ্যুত হলেন। 1540 সালে হুমায়ুন সে এই দিল্লির সিংহাসন ছেড়ে দিয়ে তিনি প্রথমত আফগানিস্তান হয়ে পরবর্তীতে ইরানের অর্থাৎ যেটাকে পারস্য আমরা বলছি সেই পারস্য সম্রাটের কাছে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এখন এই 1540 সালে হুমায়ুন যখন ক্ষমতাচ্যুত হলেন, পরবর্তীতে শের শাহ ক্ষমতায় আসলো। তো আমরা শের শাহ সম্পর্কে হুমায়ুনের পরেই জানব। তো হুমায়ুনটা আমরা একটু শেষ করি। হুমায়ুন পরবর্তীতে মানে এখানে শের শাহ ক্ষমতায় আসলো 45 সালে, 1540 থেকে 45 পর্যন্ত। পরে 45 থেকে 55 পর্যন্ত শের শাহর বংশধররা ক্ষমতায় ছিলেন। 1555 সালে পারস্য সম্রাটের সহযোগিতায় হুমায়ুন আবার তিনি দিল্লির সিংহাসনে আসলেন। 1555 সালে হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসনে বসেন। 1556 সালে তিনি দিল্লির অদূরে সেখানে একটা দুর্গের ভেতরে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে তিনি আহত হন এবং 3 দিন পরে তিনি মারা যান 1556 সালে। অর্থাৎ লাইব্রেরির সিঁড়ি হতে পড়ে আহত হয়ে মারা যান দিল্লির কোন সম্রাট? সম্রাট হুমায়ুন। মানে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় যে লাইব্রেরির সিঁড়ি হতে পড়ে আবার কেউ মারা যায় কিনা, কিন্তু আগেকার যুগের বইগুলি ছিল অনেক বড় বড় সাইজের। তো যেহেতু বইগুলি অনেক বড় সাইজের, সুতরাং লাইব্রেরিও অনেক বড় বড় ছিল। তো যেটা যেভাবেই হোক সে পড়ে আহত হয়। আপনি কোনো মানুষকে মারার উদ্দেশ্যে খুশিয়ে খুশিয়ে মেরে রাস্তার পাশে ফেলে রাখবেন, দেখবেন যে মরছে না, কিন্তু জায়গা মতন একটা চট দিবেন, দেখবেন যে এক চড়ে মানুষ মারা গেছে। সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তো সে যেভাবেই আহত হয় এবং পরবর্তীতে মারা যান। এখন হুমায়ুনের মাঝখানে এই যে 40 থেকে 55 এই সময়কালের মধ্যে মুঘলরা ক্ষমতাচ্যুত হয়ে সেখানে ক্ষমতায় আসলো সুর বংশ। আমরা এখন সুর বংশ সম্পর্কে একটু আলোচনা করব। খাতায় আপনারা একটু মোটা করে লিখবেন সুর বংশ।
সুর বংশ 1540 থেকে 1555 সাল পর্যন্ত এই সুর বংশ ক্ষমতায় ছিল। সুর বংশের মধ্যে মোট এখানে 4 জন ব্যক্তি এরা ক্ষমতায় এসেছিলেন। ওইদিকে যেমন মুঘল বংশের 21 জন ক্ষমতায় ছিলেন, আর সুর বংশের এর মধ্যে 4 জন ক্ষমতায় এসেছিলেন। তো 4 জনের মধ্য থেকে আমাদের চাকরির পরীক্ষাতে মূলত একজন সম্পর্কে কোশ্চিন আসে, এর বাইরে কোশ্চিন থাকে না নর্মালি। এবং আমার কাছে মনে হয়েছে যে বিগত 5 থেকে 6টা বিসিএসে যেহেতু মুঘল শাসন থেকে কোশ্চিন এসেই যাচ্ছে এবং মুঘল শাসনের মাঝখানেই একটা বংশ সুর বংশ, তো আগামী বিসিএসে এই সুর বংশ থেকে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সুতরাং আপনারা কেয়ারফুলি এই সুর বংশটা পড়বেন, আশা করি এখান থেকে কোশ্চিন আপনারা পেতে পারেন। তো সুর বংশের এই শাসন আমলের মধ্যে আমাদের একজন শাসক অর্থাৎ শের খান, যার নাম পরবর্তীতে উপাধি হয়েছিল শেরশাহ। শেরশাহ 1540 থেকে 1545 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এটা তো শেরশাহ থেকে কোন টাইপের কোশ্চিন আমাদের আসতে পারে? তিনি আফগানিস্তান হতে আগত। আমি যদি মুঘল বংশের কথা বলি যে মুঘলরা কোথা থেকে আগত, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি তুর্কি হতে আগত, মানে তুরস্ক হতে আগত। যদিও ওই ফরগনাটা হচ্ছে আফগানিস্তানের মধ্যে, কিন্তু মুঘলরা প্রকৃতপক্ষে তুর্কি বংশোদ্ভূত। আর সুর বংশ কোথা হতে আগত? আফগানিস্তান হতে আগত। আপনারা ডিফারেন্সটা মনে রাখবেন, মুঘল তুর্কি আর সুর হচ্ছে আফগানিস্তান। শেরশাহর আসল নাম ছিল ডাক নাম ছিল, আসল নাম শের খান ছিল, ডাক নাম ছিল ফরিদ। ডাক নাম ফরিদ। তার গুরুত্বপূর্ণ আর একটা কাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ, যে কোশ্চিনটা একাধিক পরীক্ষাতে এসেছে। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর অপর নাম ছিল সড়কি আজম। আজম শব্দের অর্থ হচ্ছে বড় বা প্রধান। এটা তো এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এইটা আমাদের বাংলার অর্থাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে পাকিস্তানের পাঞ্জাবের লাহোর পর্যন্ত এর বিস্তৃতি ছিল। আমি যদি সংক্ষেপে লিখি, সোনারগাঁ থেকে পাকিস্তানের পাঞ্জাবের লাহোর। তো এখানে কয়েক রকমের কোশ্চিন হতে পারে যে বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এই সড়কের বিস্তৃতিটা ছিল, অথবা নারায়ণগঞ্জ থেকে পাঞ্জাব পর্যন্ত ছিল, অথবা সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত ছিল। তার মানে বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে পাকিস্তানের পাঞ্জাবের লাহোর পর্যন্ত এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ। এটা এখন বর্তমানে যে যশোরের বেনাপোল হয়ে কলকাতা পেট্রোপোল হয়ে যে রাস্তাটা চলে গেছে পাকিস্তানের দিকে, ওটাকেই ধারণা করা হয় যে এটাই মূলত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল। শেরশাহ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থা। আপনারা বিসিএস এর কোশ্চিনগুলি অ্যানালাইসিস করে দেখবেন যে এই মুঘল আমলের সময়কালের বিভিন্ন টার্ম, যে পাট্টা টয় যেটা কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। তো কবুলিয়ত এবং পাট্টাটা কেমন? এটা মূলত ভূমি বন্দোবস্ত। কবুলিয়ত পাট্টা ভূমি বন্দোবস্ত ও রাজস্ব সম্পর্কিত। ভূমি বন্দোবস্ত ও রাজস্ব সম্পর্কিত। এটা কেমন? শেরশাহর আগে জমিগুলি কৃষকদেরকে দেওয়া হতো, কিন্তু পরিপূর্ণভাবে নয়। তো কৃষকরা ভাবতো যে অন্যের জমি আমরা কেন এত আবাদ করব,
তো তারা মন প্রাণ দিয়ে কাজ করতো না। শেরশাহ ক্ষমতায় এসে এই জমির আবাদটা বা বৃদ্ধি করার জন্য, শস্য উৎপাদন করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বললেন যে এখন থেকে জমিটা আমি কৃষকদেরকে একেবারে দিয়ে দিলাম, অর্থাৎ তাদেরকে আমি এটা যে জমি যে তার আমি স্বীকার করে নিলাম এবং ওই জমির উপরে তাদের অধিকারটা প্রতিষ্ঠা করে দিলাম। তো এখন ওই জমিটা কৃষকদের মাঝখানে যে দিয়ে দেওয়ার যে স্বীকৃতি, ওই স্বীকৃতিটাকেই বলা হচ্ছে কবুলিয়ত। অর্থাৎ মানুষ বিয়েতে যে কবুল শব্দটি বলে, কবুল মানে কি? স্বীকার করা বা মেনে নেওয়া। শেরশাহ ওই জমির উপরে ওই কৃষকের অধিকার যে স্বীকার করে নিলেন, ওটাই মূলত কবুলিয়ত। এবং ওই জমিটা যে কৃষকের হলো সেটাই মূলত পাট্টা, এবং ওখান থেকে কিছু রাজস্ব তারা সেখানে দিবে। অর্থাৎ ভূমি বন্দোবস্ত এবং রাজস্ব সম্পর্কিত বিষয় হচ্ছে কবুলিয়ত ও পাট্টা। আপনার পরীক্ষাতে এখানে দুইটা কোশ্চেন আসতে পারে যে কবুলিয়ত পাট্টা ব্যবস্থাটা কে চালু করেছিলেন? শেরশাহ। এবং কবুলিয়ত পাট্টা ব্যবস্থাটি কি সম্পর্কিত? দ্যাটস ওকে। শুধু এই দুইটা কোশ্চেন পড়লে এখান এই কবুলিয়ত পাট্টা থেকে যথেষ্ট। আপনি এখন পড়ছেন মনে রয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সমস্ত শাসকগুলি সম্পর্কে আপনি একসঙ্গে পড়বেন তখন তালগোল পাকিয়ে যাবে। বিশেষ করে এখানে শায়েস্তা খান বা মুর্শিদ কুলি খান বা সম্রাট আকবর, এদের নামগুলি আপনার মধ্যে বেশি কাজ করবে। কিন্তু আপনি মাথায় রাখবেন এটা হচ্ছে সুর বংশের শেরশাহর সময়ে চালু করা। আর একটা শেরশাহ সম্পর্কে রয়েছে, এটা সবাই আপনারা জানেন, যে ঘোড়ার ডাক ব্যবস্থা প্রবর্তন করা। এটা বলতে যে চিঠিপত্রগুলি আগে বিতরণ করা হতো মানুষজন পায়ে হেঁটে, সেটা অনেক সময় লাগতো, কিন্তু ঘোড়া আর পিঠে চড়ে সেই চিঠিপত্রগুলি বা সংবাদগুলি অন্য জায়গাতে পৌঁছানোর যে ব্যবস্থাটি, সেটাকে ঘোড়ার ডাক ব্যবস্থা, পোস্টাল সিস্টেম যেটা, এটা চালু করেছিলেন এই শেরশাহ। 1545 সালে শেরশাহ বারুদ বিস্ফোরণে তিনি মারা যান। শেরশাহ মারা যাওয়ার পরে তার পুত্ররা পরপর ক্ষমতায় আসে। ওই যে 1545 থেকে 1555 পর্যন্ত এই সময়কালের মধ্যে 3 জন শাসক ক্ষমতায় ছিল, কিন্তু ওনারা শেরশাহর মতো এতটা দক্ষ বা অভিজ্ঞ ছিলেন না, যার পরিপ্রেক্ষিতে 1555 সালে সম্রাট হুমায়ুন তাদেরই একজনকে পরাজিত করে তিনি আবার ক্ষমতায় আসলেন এবং মুঘল শাসন আবার ক্ষমতায় বসলো। আমরা এখন আবার সে ব্যাক টু প্যাভিলিয়ন, আমরা আবার মুঘল শাসনে ফিরে যাই। মুঘল শাসনে আমরা সর্বশেষ কার সম্পর্কে পড়েছিলাম? সম্রাট। আপনারা একটু কমেন্টস করে জানান যে সর্বশেষ আমরা মুঘল শাসকদের মধ্যে কার সম্পর্কে পড়েছিলাম। নাম আসছে? কেউ 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 কমেন্টস করছে? সম্রাট হুমায়ুন সম্পর্কে আমরা সর্বশেষ পড়েছিলাম, অর্থাৎ 1556 সাল হুমায়ুন লিখছেন। যারা হুমায়ুন লিখেছেন থ্যাঙ্কস। তো এখন হুমায়ুনের পরে আসি আমরা সম্রাট আকবর, এর মুঘল বংশের তৃতীয় সম্রাট, সম্রাট আকবর। আকবরের শাসনকাল 1556 থেকে 1605 পর্যন্ত। আপনারা অন্য সালগুলি মনে রাখেন বা না রাখেন, আকবরের সালটা মনে রাখবেন, কারণ মুঘল বংশের যে 21 জন শাসক রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট আকবর। এর সম্পর্কে আমাদের অনেকগুলো কোশ্চেন এসে থাকে, বা বেশি সংখ্যক কোশ্চেন সম্রাট আকবরের মধ্যে রয়েছে। খুব কমন একটা কোশ্চেন যে সম্রাট আকবর কত বছর বয়সে ক্ষমতায় বসেছিলেন। সম্রাট আকবরের জন্ম 1542 সালে, আর তিনি ক্ষমতায় বসেছিলেন 1556 সালে। আপনারা হিসাব করে নেবেন, কিন্তু আমি আপনাদেরকে অ্যাকুরেট একটা হিসাব দিয়ে দিই যে সম্রাট আকবর 13 বছর 3 মাস 10 দিন বয়সে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন।
এখন চাকরির পরীক্ষাতে কোশ্চিন থাকে 12 বছর বয়সে, 13 বছর বয়সে, 14 বছর বয়সে। এখন এটাকে আপনি কি দ্বারা ডিফাইন করবেন, 13 বছর নাকি 14 বছর? অ্যাকুরেট হিসাবটা হচ্ছে 13 বছর 3 মাস 10 দিন বয়সে সম্রাট আকবর দিল্লি সিংহাসনে বসেছিলেন। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি, যতগুলা সম্রাট মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট আকবরের শাসনামলে আমাদের বাংলা সনের প্রবর্তন হয়েছিল। তো এই বাংলা সন সম্পর্কিত আমাদের 3টা কোশ্চিন চাকরির পরীক্ষাতে থাকে। আপনারা এটা একটু পরপর লিখবেন, এটা অনেকের ভেতরে কনফিউশন রয়েছে, সেটা আপনারা দূর করবেন। 1564 বাংলা সন সম্পর্কিত আকবরের রাজস্ব উপদেষ্টা টোডরমল, ব্র্যাকেটে লিখবেন ফতেউল্লাহ সিরাজি। আমি পরে দিচ্ছি এটা ব্যাখ্যা। টোডরমল ব্র্যাকেটে ফতেউল্লাহ সিরাজি বাংলা সন তৈরি করেন। 1584 সম্রাট আকবর বাংলা সন চালু করেন। 1556 সাল থেকে বাংলা সনের গণনা কাল শুরু ধরা হয়। এই 3টা কোশ্চিন আপনাদের কাছে একটু এলোমেলো বলে মনে হচ্ছে। 1564 সাল, 84 সাল, 56 সাল আপনারা প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন। সম্রাট আকবরের সময়ে যে রাজস্বটা আদায় করা হতো, সেই রাজস্ব আদায় করতে গিয়ে সম্রাট আকবর বিভিন্ন প্রবলেমে পড়তে লাগলেন। ওইটা ইংরেজি সনের সঙ্গে ওইটা মিলছিল না। তখন আকবরের যে রাজস্ব উপদেষ্টা ছিলেন টোডরমল, তাকে তিনি দায়িত্ব দিলেন যে এই রাজস্ব আদায় সম্পর্কিত যে প্রবলেমটি হচ্ছে সেটা সমাধান কিভাবে করা যায়। তো এই টোডরমল তখন তিনি আরবি এবং ইংরেজি এই 2টা সনকে বিবেচনায় এনে সেখান থেকে 593 বছর প্লাস মাইনাস করে তিনি হিন্দুদের বিভিন্ন দেবদেবীর নামকে নিয়ে 12টি মাস তৈরি করলেন এবং সেখান থেকে বাংলা সন তৈরি করলেন। তো এখন কোন কোন বইয়ে লেখা রয়েছে যে বাংলা সন তৈরি করেছিলেন টোডরমল, আর কোন বইয়ে লেখা রয়েছে ফতেউল্লাহ সিরাজি। আবার কিছু বইয়ে লেখা রয়েছে যিনি টোডরমল তিনি ফতেউল্লাহ সিরাজি, এবং এটার সপক্ষে যুক্তিটাই বেশি। ফতেউল্লাহ সিরাজি এবং টোডরমল একই ব্যক্তি, এটা ধরা হচ্ছে। তো আমরা ওইটাকেই হিসাবে নিয়েছি। তো তিনি বাংলা সনটা তৈরি করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সম্রাট আকবর ওটি চালু করলেন না। 1584 সালে সম্রাট আকবর তখন এই তৈরিকৃত বাংলা সনটি তিনি চালু করলেন বা প্রবর্তন করলেন। তিনি বললেন যে আমি যে বছরে ক্ষমতায় বসেছি ওই বছরটাকে স্মরণীয় করার জন্য তোমরা বাংলা সনটি ওই বছর থেকে তোমরা গণনা শুরু করবা, অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা হবে এই 1556। সম্রাট আকবর 1556 সালে তিনি ক্ষমতায় বসেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই 1556 সাল থেকে তার গণনাকাল, মানে সেখান থেকে শুরু। অনেক সময় ওই যে ব্যাক ডেট দিয়ে কাজ করা হয়, এটা মানে কাজ 10 তারিখে করা হচ্ছে কিন্তু সেটা 5 তারিখের সময় থেকে সেটাকে কাউন্ট করা হচ্ছে। এখানকার ব্যাপারটি ঠিক তাই, যে আপনি করোনার সময় বাড়িতে বসেছিলেন কিন্তু আপনি মেসে যখন আসলেন, মেস মালিক বলছে যে তুমি থাকো বা না থাকো, তুমি যখন বাড়ি চলে গিয়েছো তখন থেকে তোমার এই গণনাকালটা শুরু করা হবে। তো
তো এখানকার ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, যে যে বছরে সে ক্ষমতায় বসেছিল ওই বছরটাকে স্মরণীয় করার জন্য সেখান থেকে এটা ধরা হয়েছে। আশা করি আপনাদের কাছে এই 3টা সাল ক্লিয়ার হয়েছে। সম্রাট আকবরের সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বাংলা বিজয়। আমরা ওই প্রথমে যে 1576 সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন বংশ শাসন করেছিলেন, তার মধ্যে আসি। এই কোশ্চিনটাও একাধিকবার আসছে, প্রিলি এবং রিটেন। 1576 আকবরের সেনাপতি মুনিম খান, এটা কোনো কোনো জায়গাতে খান জাহানের কথা বলা হচ্ছে, সেনাপতি মুনিম খান বাংলার শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। আপনাদের মানে এইটা 100% নয়, 90% আমি বলতে পারি যে এই 1576 আপনি এই 2021 সালের কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আপনি পাবেনই। এটা যে কত সালে মুঘলরা বাংলা জয় করেন বা কত সালে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়, কোন মুঘল সম্রাটের সময়ে বাংলা মুঘলদের অধীনে আসে, কোন মুঘল সম্রাটের কোন সেনাপতি বাংলা জয় করেন, বাংলার কোন শাসককে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ছোট্ট এই 2.5 লাইনের মধ্য থেকে আপনারা 5 থেকে 7টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। এটা মাস্ট, আপনি 2021 সালে এই জায়গার থেকে একটা কোশ্চেন পাবেন, এটা 100%। তো এখন সম্রাট আকবর, আপনারা ওই প্রথম আমি একেবারে ক্লাস স্টার্টিংয়ে যেটা লিখে দিয়েছিলাম, যে বিভিন্ন রাজবংশের কথা যেটা বলেছিলাম, দেখেন যে বাংলায় শাসনকারী যে সমস্ত রাজবংশগুলি ছিল তার মধ্যে খিলজি বংশ, ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী, হাফচি বংশ, হুসেন শাহী বংশ, পাঠান বংশ এবং সর্বশেষ একটা বংশ ছিল, আপনারা পেজগুলি একটু উল্টান, কররানী বংশ। এখন আপনাদের কোশ্চেন আমি দিচ্ছি যে কররানী বংশের শাসনকাল কত ছিল। কররানী বংশের আপনারা কমেন্টসে জানাবেন, কররানী বংশের শাসনামল কত, এটা লিখে জানান যে কররানী বংশের শাসনামল। তার কারণ এই কররানী বংশের সময়ে মূলত এই বাংলাতে যে সমস্ত স্বাধীন রাজবংশ ছিল তাদের কর্তৃত্বগুলি শেষ হয়ে যায়, তারপরেই মূলত আমাদের এই বাংলা তখন মুঘলদের অধীনে চলে আসে। কররানী বংশের শাসনামল কত বা শাসনকাল কত ছিল। ওরে লাইট পড়ে সেই জন্য দেখা যায় না। 1564 থেকে 1576, 64 থেকে 76। থ্যাঙ্কস ফাতেমা, তৃষা, ইউসুফ, দিলরুবা ইয়াসমিন, 64 থেকে 76। হ্যাঁ, দিলরুবা, ফাতেমা, সবাইকে থ্যাঙ্কস, আরও অনেকেই জানিয়েছেন। তো কররানী বংশের আমি আপনাদের মাইন্ডটা ঠিক ওই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আমরা যে সমগ্র ভারতবর্ষের শাসনটা পড়ছি এর সঙ্গে বাংলার সম্পর্কটা কোন জায়গাতে, মানে এইদিকে না তাকালে কি ফোকাসটা, আচ্ছা চোখ এইদিকে ঘুরিয়ে নিলাম। তো কররানী বংশের এই শাসনটা এটা শুধু বাংলাতে। তো ওই কররানী বংশের যে দাউদ খান ছিলেন, ওই দাউদ খানকে পরাজিত করে মুঘল বংশের সেনাপতি সম্রাট আকবরের সেনাপতি মুনিম খান বাংলায় এই মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। মুনিম খান অর্থাৎ বাংলাতে যে সমস্ত শাসন ব্যবস্থাটা ছিল স্বাধীন, সেটা শেষ হয়ে গেল। এখন বাংলাটা অর্থাৎ এই বাংলায় এখানকার যে ব্যারিকেড, এই ব্যারিকেডটা উঠে গেল, উঠে গিয়ে বাংলাটা টোটালি
সমগ্র ভারতবর্ষের অধীনস্থ চলে আসলো এটা। তো এখন বাংলায় যে মুঘলরা দখল করে নিলেন, তখন এখানে শুরু হলো 12 ভূঁইয়া। আপনারা নিচে স্টার চিহ্ন দিয়ে লেখেন 12 ভূঁইয়া। এই 12 ভূঁইয়া এইটা প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। যারা পুলিশের এসআই পরীক্ষা দিয়েছিলেন ওখানে দেখবেন যে 12 ভূঁইয়া সম্পর্কে কয়েকবার টিকা এসেছে, বিসিএস এর রিটেন পরীক্ষাতে টিকা এসেছে, ব্যাংকের পরীক্ষাতে এসেছে, নিবন্ধন পরীক্ষাতে এসেছে। সুতরাং 12 ভূঁইয়া এটা প্রিলি এবং রিটেন দুইটার জন্যই এই অংশটা গুরুত্বপূর্ণ। 12 ভূঁইয়া এরা মূলত কারা? ভূঁইয়া শব্দের অর্থ ভূস্বামী। হ্যাঁ, এটার সংজ্ঞাটা আমি জাস্ট একটু আপনাদেরকে ডিফাইন করে দিই, যে যখন মুঘলরা বাংলার ক্ষমতা দখল করে, ওই সময় বাংলায় যে সকল জমিদারগণ ছিলেন তারা মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো ওই যে সকল জমিদার মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেই সকল জমিদারদেরকে 12 ভূঁইয়া নামে অভিহিত করা হয়। অর্থাৎ এই যে বাংলা, এই বাংলাতে তো বিভিন্ন রাজবংশ শাসন করেছে, হোসেন শাহী বংশ, পাঠান বংশ, কররানী বংশ। তো কররানীরা শাসন করলেও এখানে বিভিন্ন জমিদাররা রয়েছে। তো ওই জমিদাররা কররানীদেরকে তারা মেনে নিয়েছে, যেমন দাউদ খান কররানীর অধীনে এরা শাসন পরিচালিত হচ্ছে। কিন্তু যখন এই রাজবংশগুলি চলে গেল তখন মুঘলরা এই বাংলাটাকে দখল করে নিলেন। তো বাংলার যে সমস্ত জমিদাররা রয়েছে এই সমস্ত জমিদাররা মুঘল শাসন মানতে চাইলেন না, তারা বিদ্রোহ করতে লাগলো। তো যে সকল জমিদার মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে লাগলো এই সকল জমিদারদেরকে মুঘলরা 12 ভূঁইয়া নামে অভিহিত করতে লাগলো। এখন ভূঁইয়া মানে আমরা এখানে বুঝতে পারছি ইন জেনারেল মানে দৃষ্টিতে যে 12 ভূঁইয়া মানে 12 জন ভূস্বামী বা 12 জন জমিদার। প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। এখানে 12 শব্দটি বলতে যেটাকে বোঝাচ্ছে যে 12 এটা একটা খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে। কেমন? যে আমরা অনেক সময় বলি না যে তুই মারা গেলে তোর জমি 12 ভূতে খাবে। তার মানে এখানে কি 12 জন ভূত খাবে? এই 12 এটা একটা খারাপ অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। আরও আমাদের গ্রামগঞ্জে বিভিন্নভাবে 12 শব্দটিকে খারাপ অর্থে ব্যবহার করা হয়। সুতরাং 12 শব্দটি সংখ্যা নয়, এইটা এখানে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে। তার মানে খারাপ ভূস্বামী বা জমিদার যারা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে ওই সকল জমিদারদেরকে 12 ভূঁইয়া নামে অভিহিত করা হচ্ছে। তো 12 ভূঁইয়াদের মধ্যে প্রধান লিডার ছিলেন ঈশা খাঁ। তো ঈশা খাঁ তার নেতৃত্বে মূলত এই আন্দোলন সংগ্রামটা চলেছিল। পরবর্তীতে সে মারা যাওয়ার পরে মুসা খাঁ, তো এরকম কেদার রায়, এরকম কিছু ভূস্বামী বা জমিদাররা ছিলেন। পরবর্তীতে এই বাংলায় মুঘলরা সুবেদার নিয়োগ করে। তো এর মধ্যে ইসলাম খান পরবর্তীতে 1608 সালে ক্ষমতায় এসে তিনি মুঘলদের এই 12 ভূঁইয়াদেরকে স্থায়ীভাবে দমন করেন। অর্থাৎ 1576 সাল থেকে এই 12 ভূঁইয়াদের প্রবলেমটি শুরু হয়। পরবর্তীতে 1610 সালে এটা স্থায়ীভাবে এই 12 ভূঁইয়াদের সমস্যাটি সমাধান হয়ে যায়। মানে এর পরের থেকে আর কোনো জমিদার তারা মাথা তুলে দাঁড়ায়নি। অর্থাৎ 12 ভূঁইয়া সম্পর্কে আপনারা যে কোনো গাইড বই বা নোট বইয়ে আপনারা পাবেন। এটা প্রিলি এবং রিটেনের জন্য আপনারা ডিটেলস পড়বেন এটা। আচ্ছা, আমরা সম্রাট আকবরের মধ্যে ছিলাম। সম্রাট আকবরের আরেকটা গুরুত্বপূর্ণ 1582 দীন-ই ইলাহি নামক ধর্ম মত চালু করেন।
সম্রাট আকবর দেখেন তিনি যে সময়ে ক্ষমতায় 1556 থেকে 1605, অর্থাৎ এই সময়কালটা আপনাদের দৃষ্টি যারা ইংরেজি বা ইতিহাসের স্টুডেন্ট বা সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান তারা এটা বিষয়টা খুব ভালো বুঝবেন যে আপনি যদি ইউরোপের দিকে চিন্তা করেন, এই আকবরের সময়কাল 1556 থেকে 1605, এই সময়কালের মধ্যে ইউরোপের গুরুত্বপূর্ণ ঘটনাটি কি ছিল? কমেন্টস করেন তো আপনারা। আমি কোশ্চেনটা আবার বলছি, 1556 থেকে 1605 এই সময়কালের মধ্যে ইউরোপের গুরুত্বপূর্ণ ঘটনাটি কি ছিল? এবং ওইটাই তো সমগ্র পৃথিবীতে প্রভাবিত হয়েছিল, পৃথিবী সমস্ত লোকজন। তো ইউরোপে এই সময়কালের গুরুত্বপূর্ণ ঘটনাটি কি ছিল? আপনারা মনে করার চেষ্টা করেন বা কমেন্টস করেন খুব ছোট্ট করে। ঝাপসা হচ্ছে স্যার। হ্যাঁ, ফাহিম হুসাইন, হৃদয়, আরো কয়েকজন বলেন যে 1556 থেকে 1605 এই সময়কালের মধ্যে ইউরোপের গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? সমীর কুমার মণ্ডল, শামিমা সুলতানা রুবি, শিহাব শাহিন, রেনেসাস। গুড, থ্যাঙ্কস। এই সময়কালে অর্থাৎ রেনেসাস মানে কি? পুনর্জাগরণ, মানুষের মধ্যে একটা পরিবর্তনের টেন্ডেন্সি তৈরি হয়েছে। ওই যে ইউরোপে পরিবর্তন, ওই পরিবর্তনের ধাক্কাটা এসে আমাদের ভারতবর্ষেও লেগেছিল। তো ওই পরিবর্তনটাকেই মূলত সম্রাট আকবর নিজের ভেতরে এনে সে ভাবলো যে ওই সময় তার সাম্রাজ্যে হিন্দু এবং মুসলমান তারা বসবাস করত। তো হিন্দু মুসলমান তারা ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করত। তো সম্রাট আকবর ভাবলো যে এই ধর্ম নিয়ে এরা মারামারি কাটাকাটি করে, তো আমি একটা কাজ করি, হিন্দু ধর্মের কিছু অংশ এবং মুসলমান ধর্মের কিছু অংশ নিয়ে সে নিজেই একটা ধর্মমত চালু করলো। এই ধর্মমতের নাম দিল দ্বীন-ই ইলাহি। সম্রাট আকবর কিন্তু অত্যাধিক পণ্ডিত ব্যক্তি। তো পণ্ডিত ব্যক্তি মানে সে যদি ভালো হয় তো খুবই ভালো, আবার খারাপ হলে খুবই খারাপ। সে মাঝামাঝি কিন্তু থাকবে না। মানে কাঁঠাল বেশি পেকে গেলে যেমন খাওয়ার অযোগ্য হয়ে যায়, তো এই ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক তাই। তো সম্রাট আকবর বলল যে এই দ্বীন-ই ইলাহি ধর্মমতের কিছু পিকুলার নিয়মকানুন থাকবে। যেমন যে মুসলমানরা আমরা দেখা হলে বলি যে আসসালামু আলাইকুম, তো সে বলল যে না, এইটা না বলে সম্রাট আকবরের নামটি এর মধ্যে থাকতে হবে, যে জাল্লা জালালহু আল্লাহু আকবর, ওই যে আকবরের নামটি রয়েছে। আবার মুসলমানরা মারা গেলে তারা বিভিন্ন ওই যে ফয়তা বা খানা এই টাইপের বিভিন্ন অনুষ্ঠান করে যায়। তো বললো যে না, মানুষ মারা যাওয়ার পরে কোনো অনুষ্ঠান করা যাবে না, তুমি জীবিত থাকতেই লোকজনকে ডেকে ডুকে খাওয়ায়ে মাপসাপ নিয়ে যাবা। ঠিক এই টাইপের কিছু ধর্ম মত চালু করলেন। তো তার সমর্থক হলেন 19 জন। কোনো কোনো বইয়ে 18 জনের কথা বলা হচ্ছে, আর কোনো কোনো বইয়ে 19 জনের কথা বলা হচ্ছে। 19 জনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই দ্বীন-ই ইলাহি ধর্মমতের মাত্র 19 জন সাপোর্টার তিনি পেলেন। তো বেচারা 1605 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। সম্রাট আকবরের মৃত্যুর মধ্য দিয়ে ভারতবর্ষের মানে মুঘলদের বড় একটা ধাক্কা তারা খেয়েছিল। সম্রাট আকবরের কবর রয়েছে দিল্লির সেকেন্দ্রায়। ভারতের দিল্লির কাছেই সেকেন্দ্রা নামে একটা জায়গা রয়েছে, সেই সেকেন্দ্রায় সম্রাট আকবরের কবর রয়েছে। আমরা আকবর থেকে বের হই। আকবরের পরে ক্ষমতায় আসে তার পুত্র সম্রাট জাহাঙ্গীর। প্রথমত তার নাম ছিল সেলিম, কিন্তু পরবর্তীতে সেলিমের নামকরণটা করা হয় জাহাঙ্গীর সম্রাট। এটা কয় নাম্বার হবে? 4। সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 সম্রাট জাহাঙ্গীরের শাসনামল। জাহাঙ্গীর থেকে কোন টাইপের কোশ্চিন আসতে পারে? যে অপর
আমরা একটু দ্রুত সুইচ করবো, যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে। অপর নাম সেলিম, তার স্ত্রী 7 জন ছিলেন, কিন্তু তার মধ্যে অন্যতম স্ত্রী একজন নূরজাহান। আমরা এই ভারতবর্ষের বা বাংলার ইতিহাস পড়তে গিয়ে কয়েকজন নারীর নাম আমরা পাবো, যেমন সুলতানা রাজিয়া, নূরজাহান, মমতাজ, এরপরে জিন্নাতুন্নেসা, ঘসেটি বেগম, এর মধ্যে অন্যতম হচ্ছে নূরজাহান। তো এই নূরজাহানের প্রকৃত মানে আসল নাম ছিল মেহেরুন্নেসা, আর পরবর্তীতে তার নাম ছিল নূরজাহান। তো নূরজাহানের আগে বিয়ে হয়েছিল আলীকুলি বেগ, যেটা তো পরবর্তীতে জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়, এবং নূরজাহানকে বিয়ে করার পরে জাহাঙ্গীর নামে মাত্র সম্রাট, কিন্তু নূরজাহানই সমস্ত কর্তৃত্ব মূলত এখানে কাজ করত। এবং নূরজাহান সম্পর্কে আবার অনেক সময় টিকা আসতে পারে রিটেন পরীক্ষাতে। তো নূরজাহান এই ভারতবর্ষে মহিলাদের যে আধুনিকতা, এই আধুনিকতার সেকেন্দ্রা ভারতের দিল্লিতে সেকেন্দ্রা, এটা টিকা আসতে পারে নূরজাহান সম্পর্কে। তো আমি যেটা বলছিলাম যে ভারতবর্ষে নারীদের যে আধুনিকতার সূত্রপাত, এটা শুরু করেছিলেন নূরজাহান। অর্থাৎ মানে মেয়েদের যে পোশাক আশাকগুলি বাঙালি নারীরা আমরা এখন পরে, এগুলির কিন্তু সূত্রপাতটা এই নূরজাহানের সময় থেকে বলা হচ্ছে। যে চন্দনের ব্যবহার, গোলাপ ফুল ভিজিয়ে গোসল করা, বা শাড়ি, পেটিকোট, ব্লাউজের যে সমস্ত প্রচলনগুলি, মেয়েদের যে সাজসজ্জাগুলি, তার প্রধান রূপকার হচ্ছে এই নূরজাহান। এর সম্পর্কে আরও বিস্তারিত রয়েছে। জাহাঙ্গীরের আরেকটা গুরুত্বপূর্ণ যে 1608 সালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি দেন। এটা আমাদের আগামী ক্লাসে লাগবে, যে কার শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা শুরু করেছিলেন। অর্থাৎ 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তারা ব্যবসাটা শুরু করেন। সম্রাট জাহাঙ্গীর মারা যাওয়ার পরে ক্ষমতায় আসেন সম্রাট শাহজাহান। জাহান 1627 থেকে 1658 পর্যন্ত সম্রাট শাহজাহানের শাসনামল। লাভার ইম্পায়ার হিসাবে পরিচিত সম্রাট শাহজাহান গুরুত্বপূর্ণ প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত। লাইট ওই দুইটা দিলে হচ্ছে না, ওখানে যে ঝাপসাটা যেটা দেখা যাচ্ছে, প্রিন্স অফ বিল্ডার্স মানে সে নির্মাণের বরপুত্র। আমরা এখন ভারতবর্ষে যে মুঘল শাসন আমলের যে সমস্ত স্থাপত্য শিল্পের কথা আমরা বলি, এই সমস্ত স্থাপত্য শিল্পের অধিকাংশ তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। অর্থাৎ শাসন ব্যবস্থার ক্ষেত্রে যদি বলি তো সেটা হবে সম্রাট আকবর, আর স্থাপত্য শিল্পের কথা বললে হবে সম্রাট শাহজাহান। এর বিভিন্ন স্থাপনাগুলি রয়েছে। তার তাজমহল, ময়ূর সিংহাসন, শালিমার উদ্যান, মতি মসজিদ, ঝোপড়া মসজিদ, এই টাইপের বিভিন্ন যে স্থাপনাগুলি রয়েছে আপনারা ওটা থেকে দেখে নেবেন। এটা একেবারে কমন জিনিস, সেই প্রাইমারি লেভেল থেকে আপনারা এটা দেখে আসছেন। সম্রাট শাহজাহানের যেটা গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে অনেক নাটক, কবিতা, সিনেমা, গল্প তৈরি হয়েছে। তার যে 4 পুত্র আর 2 কন্যা ছিল, তো এই 4 পুত্র 2 কন্যা, এদের নামগুলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দারাশিকো, শাহ-সুজা, আওরঙ্গজেব, মুরাদ। আর 2 কন্যা জাহানারা এবং রওশনারা। এই
6 জন, 4 পুত্র 2 কন্যা। তো এর মধ্যে সম্রাট শাহজাহানের শাসনামল শেষের দিকে গিয়ে খুব বেশি একটা ভালো হয়নি। এটা তার খুব কষ্টের সময় কেটেছে। তো তার শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়ে, ওই সময় ক্ষমতার দ্বন্দ্বে যে বাবা মারা গেলে কে ক্ষমতায় বসবে, তো এই 6 জনের মধ্যে তখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়। সম্রাট শাহজাহান সে তার বড় ছেলে দারাশিকোকে তার উত্তরাধিকারী মনোনয়ন দিয়ে গেলেন। তিনি বললেন যে আমি মারা গেলে দারাশিকোই হবে এই মুঘল সাম্রাজ্যের সম্রাট। তো এইটা সুজা, মুরাদ এবং জাহানারা এটা মেনে নিলেন, কিন্তু আওরঙ্গজেব এবং রওশনারা এটা মানলেন না। তারা এই শাহজাহানের এই সিদ্ধান্তকে তারা ইগনোর করলেন। তো এই নিয়ে তখন দ্বন্দ্ব শুরু হয়। আওরঙ্গজেব সে দারাশিকের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দারাশিকোকে হত্যা করে, অর্থাৎ আপন ভাইকে সে হত্যা করলো। পরবর্তীতে সে মুরাদকে হত্যা করে, ছোট ভাইকে, এবং শাহ সুজাকে হত্যা করার জন্য সে দিল্লির থেকে বের হয়। ওই সময় শাহ সুজা সে সংবাদ পেয়ে সে পালিয়ে আরাকানে চলে যায়, কোনোভাবে সে জীবনে বেঁচে যায়। পরবর্তীতে সে দিল্লিতে ফিরে আওরঙ্গজেব তার বাবাকে চোখ উপড়িয়ে সে জেলখানায় বন্দি করে রাখে এবং পরবর্তীতে 1658 সালে আওরঙ্গজেব তখন ক্ষমতায় আসে। তার মানে ক্ষমতার যে দ্বন্দ্ব, আপনারা চিন্তা করেন যে আপন ভাই বা বাবাকেও তারা এই জায়গা থেকে নিস্তার দেয়নি। তো শাহজাহান পরবর্তীতে 1658 থেকে 1666 সাল পর্যন্ত জেলখানার মধ্যেই তার কেটেছিল এবং পরবর্তীতে আওরঙ্গজেব তার বড় বোন জাহানারাকে আবার ওই জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয় তার বাবার সেবা করার জন্য, এবং জেলখানার ভেতরে 1666 সালে শাহজাহান মারা যান। শাহজাহানের তার স্ত্রী মমতাজের সঙ্গে নূরজাহানের সম্পর্কটা অনেকে গুলিয়ে ফেলে। আপনারা এখন বলুন তো যে নূরজাহান এবং মমতাজের মধ্যে সম্পর্ক কি? মমতাজ এবং নূরজাহানের মধ্যে সম্পর্ক আমাকে কোনো একটা চাকরির পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞাসা করেছিল এই কোশ্চেনটা, যার জন্য আমিও স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করি। মমতাজ এবং নূরজাহানের মধ্যে সম্পর্ক কি? আপনারা জানান। বারো ভূঁইয়াদের সংখ্যা কত ছিল? 12 ভূঁইয়াদের সংখ্যা একাধিক ছিল। শিহাব শাহিন আলম সে অ্যান্সার লিখেছে। মমতাজ নূরজাহানের মধ্যে সম্পর্ক বউ শাশুড়ি। গুড, বউ শাশুড়ি। তার কারণ জাহাঙ্গীরের ছেলে হচ্ছে শাহজাহান, জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, আর শাহজাহানের স্ত্রী মমতাজ। আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পারছি যে বউ শাশুড়ি, তবে এর মধ্যে অন্য সম্পর্কটা রয়েছে যে নূরজাহানের ভাই আসফ খান, আবারও বলি নূরজাহানের ভাই আসফ খান, এই আসফ খানের কন্যা হচ্ছে মমতাজ। তার মানে নূরজাহানের ভাইয়ের মেয়ে মমতাজ, তার মানে ফুপু ভাস্তি একদিকে সম্পর্ক, আর অন্যদিকে সম্পর্ক হচ্ছে বউ শাশুড়ি। তবে নূরজাহানের ছেলে কিন্তু শাহজাহান নয়, নূরজাহানের অন্য এক সতীনের ছেলে ছিল শাহজাহান। তো সেটা যাই হোক, সৎ বউ শাশুড়ি বা তা নূরজাহানের ভাইয়ের মেয়ে ছিল মমতাজ। শাহজাহানের মৃত্যুর পরে ক্ষমতায় আসে তার তৃতীয় পুত্র আওরঙ্গজেব। আওরঙ্গজেব তার শাসনামল 1658 থেকে 1707 পর্যন্ত। 1658 থেকে 1707। আওরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর, লিভিং সেন্ট, জিন্দা পীর হিসেবে খ্যাত। তিনি অত্যাধিক ধার্মিক ব্যক্তি ছিলেন
এটা, যার পরিপ্রেক্ষিতে তাকে জিন্দা পীর বা লিভিং স্টেইন তাকে সেন্ট তাকে বলা হতো। যদিও আমরা আগে দেখছি যে তার ভাই বা বাবাকে সে ইয়ে করেছে, কিন্তু তারপরে সে ধার্মিক ব্যক্তি হিসেবে জিন্দা পীর নামে খ্যাত ছিল। তার বাদশাহ আলমগীর, আপনারা শিক্ষকের মর্যাদা একটা কবিতা পড়েছেন, তো শিক্ষকের মর্যাদা ওই কবিতাটি মূলত এই আওরঙ্গজেব সে তার সন্তানদেরকে মানে আওরঙ্গজেব বাবা তার সন্তানদেরকে নিয়ে মূলত ওই শিক্ষকের মর্যাদা কবিতা লেখা ছিল, বাদশাহ আলমগীর নামে পরিচিত। আর তিনি একটা বই লিখেছিলেন ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে আলমগীরি, অর্থাৎ হাদিস এবং কোরআনের বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে, হালকা একটু ভিজাই নিয়ে আসবে সামান্য একটু, ফতোয়ায়ে আলমগীরি হাদিস এবং কোরআনের বিভিন্ন বইগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো প্রয়োজন হয় সেগুলোকে নিয়ে মূলত তিনি এই বইটা লিখেছিলেন, ফতোয়ায়ে আলমগীরি। এই মুঘল শাসন 1658 থেকে 1707, 1707 সালে আওরঙ্গজেব মারা যাওয়ার পরে মুঘল শাসনটা অনেকটা দুর্বল হয়ে পড়ে। আমি যদি মুঘল শাসনটাকে আপনার একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, সরি আমি একটু ক্লিয়ার করে নিই। মুঘল শাসনটাকে যদি আমরা ডায়াগ্রামটা ঠিক এইভাবে চিন্তা করি যে 1526 সালে মুঘল শাসন প্রতিষ্ঠিত হলো। পরবর্তীতে 1707 সাল পর্যন্ত অর্থাৎ সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত মুঘল শাসনটি তাদের সাম্রাজ্যের বিস্তারটা ঘটালো, যতটা পারে তারা এক্সপানশন করলো। সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত মুঘল শাসন তারা সমৃদ্ধির শীর্ষের দিকে যাচ্ছে। 1707 থেকে 1757 সাল পর্যন্ত অর্থাৎ পলাশীর যুদ্ধ পর্যন্ত এই সময়কালের মধ্যে এই মুঘল শাসনটার অনেকগুলো অকারেন্স ঘটতে থাকলো, মানে পতনের ক্ষেত্রগুলি তৈরি হলো। 1757 পরে 1857 সালে এসে মুঘল শাসনটা শেষ হয়ে গেল। আমি আবারও বলছি, দেখেন 1526 সালে মুঘল শাসন প্রতিষ্ঠিত হলো। 1707 সাল মানে আওরঙ্গজেব পর্যন্ত মুঘল শাসন তারা ক্ষমতার শীর্ষে উঠল। 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে মুঘল শাসন ডাউনের দিকে যেতে থাকলো এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে মুঘল শাসনটা শেষ হয়ে গেল। এটা এই চারটা সাল বা ডায়াগ্রামটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের পতন একদিনে ঘটে না, সেই পতন ঘটার জন্য কিছু সময় দরকার হয়। তো মুঘলরা ঠিক ওইভাবে গিয়ে তাদের পতনটা ঘটেছিল। তো এখন আওরঙ্গজেব, আমি আগেই বলেছিলাম যে বেশি গুরুত্বপূর্ণ, আওরঙ্গজেবের পর থেকে এগুলা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা শাসক সম্পর্কে জেনে শেষ করব। 7 নম্বর আমরা এখন জাম করে করে যাব। আওরঙ্গজেব পর্যন্ত ধারাবাহিকভাবে এসেছি। এর পরে যেটা রয়েছে সম্রাট ফররুখ শিয়ার, ওইদিকে 6 নম্বর ছিল, এদিকে সম্রাট ফররুখ শিয়ার। 1712 থেকে 1719 সাল পর্যন্ত সম্রাট ফররুখ শিয়ারের শাসন আমল ছিল। তো এই বেটা মূলত সেই মুঘল শাসনের শেষ পেরেকটি ঠুকেছিল। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন।
এইটাও গুরুত্বপূর্ণ। যে দেখেন, আমি আগে আপনাদের দেখিয়েছি 1608 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়ে তারা ওই সময় বছরে 3000 টাকা শুল্ক দিত, ওইভাবে চলছিল। কিন্তু ফররুখশিয়ার ব্যক্তিগতভাবে ইংরেজদের কাছ থেকে অনেক উপঢৌকন নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়ে দিল। তো বুঝতেই পারছেন, যখনই তারা বিনা শুল্কে অনুমতি পেয়ে গেল, তারপরে তাদেরকে ঠেকাই কে? তারা ইচ্ছা মতন তারা কর্মকাণ্ডগুলি চালাইতে লাগলো। এবং মুঘলরা আস্তে আস্তে তাদের ক্ষমতা সংকুচিত হতে লাগলো, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আস্তে আস্তে ক্ষমতার শীর্ষের দিকে যেতে থাকলো। আপনারা কিন্তু এখন মুঘল এবং ইংরেজ এদের মধ্যে কিন্তু কম্পেয়ারটা চলে আসছে, যেটা আমরা পরের ক্লাসে ইংরেজ সম্পর্কে পড়ব। কিন্তু ইংরেজদের ব্যাপারটি এই ফররুখশিয়ারের সময় থেকেই মূলত এসেছে। 8, দ্বিতীয় বাহাদুর শাহ। এটা 1837 থেকে 1857। এর সম্পর্কেও আমাদের 37তম বিসিএসে কোশ্চিন ছিল। দ্বিতীয় বাহাদুর শাহ 1837 থেকে 1857, অর্থাৎ মুঘল বংশের শেষ সম্রাট। 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে মুঘলরা ক্ষমতায় ছিল নামে মাত্র, তাদের কোনো পাওয়ার কোনো কিছু ছিল না। তারা ওই ইংরেজদের কাছ থেকে কিছু বেতন ভাতা বা কিছু টাকা পয়সা নিত, ওইভাবে জীবনযাপন করত। তো দ্বিতীয় বাহাদুর শাহ যখন ক্ষমতায়, দেখেন যে 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও রয়েছে, আবার মুঘল ইম্পায়ার তারাও কিন্তু রয়েছে। একই সময়ে দুইটা রয়েছে, আমি যে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম। তো দ্বিতীয় বাহাদুর শাহ তিনি নামে মাত্র সম্রাট, সমস্ত ক্ষমতা ইংরেজদের হাতে। তো 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, তখন ইংরেজরা দ্বিতীয় বাহাদুর শাহকে অভিযুক্ত করলো, বলল যে এই বেটাই ইন্ধন দিয়ে এখানে এই বিদ্রোহটা করেছে। তো তাকে ক্ষমতাচ্যুত করে মায়ানমার, যেটা ওই সময় নাম ছিল বার্মার রেঙ্গুনে তাকে পাঠিয়ে দেওয়া হলো, এবং আর কাউকে, এই মুঘল বংশের কাউকে আর ক্ষমতায় বসতে দেওয়া হলো না। অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহর ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে মূলত ভারতবর্ষে মুঘল শাসন শেষ হলো। এবং পরবর্তীতে দ্বিতীয় বাহাদুর শাহ ওই রেঙ্গুনেই মারা যায়, এবং রেঙ্গুনেই দ্বিতীয় বাহাদুর শাহর কবর রয়েছে। এটাও অনেক চাকরির পরীক্ষাতে এসেছে। দ্বিতীয় বাহাদুর শাহর কবর রয়েছে কোথায়? এটা মায়ানমার বা বার্মার রেঙ্গুনে। এরপরে আসি আমরা, এগুলা হচ্ছে মুঘল সম্রাট। এখন আসবো আমরা সুবেদারি শাসন, যেটা আমাদের বাংলায়। কত বাজলো? 30। আপনারা খাতায় লিখবেন যে বাংলায়, এরপর কি ক্লাস আছে। তো আমাদের 8:30 বেজে গেছে, তো আমরা সামান্য একটু সময় নিব, যে এর মধ্যে আমাদের যে টপিকসটা রয়েছে আমরা শেষ করার চেষ্টা করবো দ্রুত। বাংলায়, তা না হলে সম্পর্কটা ক্লিয়ার হবে না। বাংলায় সুবেদারি শাসন 1576 থেকে 1717 সাল পর্যন্ত বাংলায় সুবেদারি শাসন। অর্থাৎ বাংলা এরা মুঘলদের অধীনে। দেখেন 1576, আপনাদের দৃষ্টি আমি আবার পেছনের দিকে ফিরে নিয়ে যাচ্ছি, যে বাংলায় যে কররানী বংশ তারা যে শাসন করত, ওই কররানী বংশের পরে সম্রাট আকবর বাংলাটাকে দখল করলেন। তো বাংলাটাকে দখল করার পরিপ্রেক্ষিতে তখন বাংলায়, এখানে তো বিভিন্ন শাসকরা শাসন করতেন, তো এই বাংলাটাকে দখল করে তখন বাংলায় এক একজন শাসক নিয়োগ করলেন। বাংলার বিভিন্ন নাম দিল, সুবেদারি শাসন। তো এই বাংলাটাকে বলা হতো সুবা। সুবাদ থেকে মূলত সুবেদার এসেছে। সুবা বলতে কি বোঝাতো? যে প্রশাসনিক এলাকা। আমি আগে একটু লিখে নিই, তারপরে বলছি। সুবা এটা প্রশাসনিক এলাকা, আর সুবেদার, সুবার
প্রশাসনিক প্রধানকে সুবেদার বলা হতো, যিনি মুঘল সম্রাট কর্তৃক নিয়োগ প্রাপ্ত হতেন। এটা আপনারা খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন যে সুবা এবং সুবেদার, অর্থাৎ ওই সময় সমগ্র ভারতবর্ষটাকে মুঘলরা শাসন করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছিলেন। যেমন শেরশাহ সে 47টা চাকতায় বিভক্ত করেছিল, সম্রাট আকবর সে 15টা প্রশাসনিক এলাকায় বিভক্ত করেছিল, পরে আরও বেড়েছিল। তো এই ভারতবর্ষে ধরুন এই সমস্ত বিভিন্ন অঞ্চলে এটাকে বিভক্ত করা হয়েছে। তো এই ভারতবর্ষটাকে শাসন করার জন্য যে সমস্ত প্রশাসনিক এলাকা, এই প্রশাসনিক এলাকাকে বলা হতো সুবা। যেমন রাজশাহী জেলাতে কত 11টা না 12টা উপজেলা রয়েছে। তো এই কয়টা 9টা উপজেলা রয়েছে। তো এই 9টা উপজেলা এটা হচ্ছে একটা প্রশাসনিক এলাকা, বা সমগ্র বাংলাদেশে 64টা জেলা রয়েছে, এটা একটা প্রশাসনিক এলাকা। তো এই 64টা জেলার ডিসিকে নিয়ন্ত্রণ করেন একজন, বা রাজশাহী জেলার 9টা উপজেলার 9 জন ইওনোকে নিয়ন্ত্রণ করেন একজন ডিসি। তো এখানকার এই যে সমস্ত সুবা বা প্রশাসনিক এলাকা, এখানে একজন প্রধান রয়েছেন। তো সুবার যিনি প্রশাসনিক প্রধান তাকে বলা হচ্ছে সুবেদার। মানে উপজেলার প্রশাসনিক প্রধানকে যেমন বলা হচ্ছে ইওনো বা উপজেলা নির্বাহী অফিসার, তো সুবার প্রশাসনিক প্রধানকে বলা হচ্ছে সুবেদার। তো এই আমাদের যে বাংলা যে অঞ্চলটা, এই বাংলাকে বলা হতো সুবা বাংলা বা সুবাই বাংলা, বিভিন্ন জন বিভিন্নভাবে উচ্চারণ করত। তো সুবা বাংলায় নামে আমাদের এখানে বেশি প্রচলিত ছিল। তো ওই সুবা বাংলার যিনি প্রশাসনিক প্রধান তাকে সুবেদার বলা হচ্ছে। তো ওই সুবেদার তিনি কিন্তু স্বাধীন কোনো ব্যক্তি নন। তাকে যেমন একজন ডিসিকে সরকার নিয়োগ দিয়ে থাকে, তো অনুরূপভাবে এই সুবার প্রধান সুবেদারকে নিয়োগ দিচ্ছে যে মুঘল সম্রাট যিনি রয়েছেন তিনি। দেখুন যে আপনারা এখন কমেন্টস করে আমাকে জানান তো যে কোন মুঘল সম্রাটের সময়ে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। আবার শুনুন যে কোন মুঘল সম্রাটের সময়ে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। তার মানে বাংলা কার শাসন আমলে মুঘলদের অধীনস্থ হলো? কি লিখছে? ওটা পরের কথা। কোন মুঘল সম্রাটের শাসন আমলে বাংলায় কি লিখছে? সম্রাট আকবর। নাম কি? সৌরভী শারমিন। ও লিখছে সম্রাট আকবর। থ্যাঙ্কস। তার কারণ ওই যে যেটা আগে পড়িয়েছিলাম যে 1576 সালে বাংলা মুঘলদের অধীনস্থ হলো। তো যখন তার আগে বাংলায় কি ছিল? বিভিন্ন রাজবংশ শাসন করত, কররানী, পাঠান এরা ছিল। কিন্তু যখন আকবর দখল করলো তখন এখানকার শাসন ব্যবস্থাটা পরিবর্তন হয়ে গেল। তার মানে সম্রাট আকবর এই বাংলাতে সুবেদার নিয়োগ করলেন, বাংলার নাম দিলেন সুবা বাংলা, আর বাংলায় তিনি সুবেদার নিয়োগ করলেন। এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে বাংলায় আগে বিভিন্ন রাজবংশ শাসন করতেন, পরবর্তীতে যখন মুঘল সম্রাট তারা যখন বাংলাটাকে দখল করলেন তখন বাংলার নাম দিলেন সুবা বাংলা, এবং ওই সুবা বাংলার প্রশাসনিক প্রধান নিয়োগ করলেন সুবেদার। তার মানে সুবেদার স্বাধীন কোনো পদ নয়, মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত একজন শাসক মাত্র। এটা যে সুবেদারি ব্যবস্থাটি 1576 থেকে 1717 সাল পর্যন্ত এখানে চলেছিল। তো এই 1576 থেকে 1717 সাল পর্যন্ত এই সুবেদারদের
মধ্যে মোট 29 জন সুবেদার এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আমি আবার বলছি যে 1576 থেকে 1717 সাল পর্যন্ত মোট 29 জন সুবেদার এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তো আমাদের ওই 29 জন সুবেদারের মধ্য থেকে চাকরির পরীক্ষাতে মাত্র কয়েকজন সম্পর্কে কোশ্চিন আসে। আপনারা মুঘল সম্রাট এবং সুবেদার এটাকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো যেহেতু সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এই গুরুত্বপূর্ণ মুঘল বাংলায় নিযুক্ত সুবেদারদের নাম আমি একটু শুধু বলে দিব, তাদের কর্মকাণ্ডটা আপনারা কাইন্ডলি একটু পড়বেন। যেভাবে সম্রাটদের পড়াইলাম অনুরূপভাবে আপনারা দেখবেন। তো এখন আপনারা খাতায় লিখবেন যে বাংলার গুরুত্বপূর্ণ সুবেদারগণ। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এই টার্মটা একটু বিদঘুটে, গুরুত্বপূর্ণ সুবেদারগণ। আশা করি আপনাদের কাছে এই সুবেদার এবং সম্রাট এর পার্থক্যটা হয়েছে যে সম্রাটের অধীনস্থ ব্যক্তি হচ্ছে সুবেদার। তো এই বাংলার গুরুত্বপূর্ণ সুবেদারদের মধ্যে আপনারা শুধু নামটা লিখে রাখবেন আর এদের কর্মকাণ্ডটা পড়বেন। মুনিম খান, মুনিম খান 1576 থেকে 1577। তো তিনি সুবেদার হয়েছিলেন কিন্তু খুব পাওয়ারটা দেখাতে পারেন নাই। ওই যে 12 ভূঁইয়াদের বিভিন্ন বিদ্রোহের কারণে তিনি নামে মাত্র সুবেদার ছিলেন। 2 ইসলাম খান, আমি জাম করে করে যাচ্ছি কিন্তু মানে ধারাবাহিক সুবেদারদের নামগুলি নয়, আমি আগে বলেছি যে গুরুত্বপূর্ণ যেটা। ইসলাম খান 1608 থেকে 1613 সাল। ইসলাম খান সম্পর্কে আবার পরীক্ষাতে বেশি কোশ্চিন আসে। আপনাদের কোনো বইয়ে রয়েছে ইসলাম খান প্রথম সুবেদার আর কোনো বইয়ে রয়েছে মুনিম খান প্রথম সুবেদার। কিন্তু আপনি মনে রাখবেন যদি বলা হয় যে প্রকৃতপক্ষে প্রথম সুবেদার কে, সেটা হচ্ছে ইসলাম খান। মানে ইসলাম খানের সময় থেকেই মূলত সুবেদারদের যে পাওয়ার সেটা প্রদর্শন শুরু হয়েছিল। তার আগে যে সুবেদার ছিল ওরা নামে মাত্র। তো ইসলাম খানের কর্মকাণ্ডটা আপনারা দেখবেন যে আপনারা সবাই পড়েছেন যে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থাপন করেছিলেন, ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর, বুড়িগঙ্গায় নৌকা বাইচের প্রচলন করেন, দোলাইকাল খনন করেন, 12 ভূঁইয়াদের দমন করেন। এরকম আপনারা অনেকগুলা অপশন পাবেন যে তার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডটা আপনারা এখান থেকে পড়বেন। 3 শাহ সুজা, ওই যে সম্রাট শাহজাহানের যে দ্বিতীয় পুত্র শাহ সুজা, তিনি 1639 থেকে 1660 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 4 সুবেদার মীর জুমলা 1660 থেকে 1663, এরা হচ্ছে সুবেদার। মীর জুমলা সম্পর্কে অনেকগুলা রয়েছে, তিনি বিভিন্ন স্থাপনা করেছিলেন, আসাম যুদ্ধ করেছিলেন, সেই কামান এখন পর্যন্ত রয়েছে। সুবেদার শায়েস্তা খান, এই শায়েস্তা খান এ কিন্তু নূরজাহান মমতাজের আত্মীয়। এটা 1664 থেকে 1676 অবলিক 1679 থেকে 1688। মানে তিনি 2 মেয়াদে ক্ষমতা এসেছিলেন, 64 থেকে 76 এবং 1679 থেকে 88। মাঝখানে অন্য কেউ ক্ষমতায় ছিল। তো শায়েস্তা খান সম্পর্কে গুরুত্বপূর্ণ, সেখানে আরেকটা লিখি যে সুবেদার আজম, আওরঙ্গজেবের ছেলে যুবরাজ আজম, তিনিও ক্ষমতায় এসেছিলেন 1678 থেকে 1679। এই 2 জন সম্পর্কে আমাদের এখানে একটা কোশ্চিন আসে যে লালবাগের কেল্লা, যেটা এই লালবাগের কেল্লা কে নির্মাণ করেছিলেন। তো এখন লালবাগের পুরান ঢাকায় যেটা লালবাগের কেল্লা কে নির্মাণ করেছিলেন, তা আপনারা মনে রাখবেন যে সুবেদার আজম তিনি লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।
আর শায়েস্তা খান এটা সমাপ্ত করেন। আমি এই ব্যাখ্যাটা আপনাদের একটু দেই। আওরঙ্গজেব তার ছেলে আজমকে বাংলার সুবেদার করে পাঠালেন। আজম এসে পুরান ঢাকায় বসবাস করার জন্য স্থাপত্য শৈলী সম্পূর্ণ এই লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করলেন। শুরু করার অল্প দিনের মধ্যেই আজম মারা গেলেন। আজম মারা যাওয়ার পরে শায়েস্তা খান তাকে আবার বাংলার সুবেদার করে পাঠানো হলো। এই যে 1679 সালে আজম মারা গেলেন, শায়েস্তা খান আবার আসলেন। শায়েস্তা খান এসে আজম যে নির্মাণ কাজটা শুরু করেছিলেন ওইটা সমাপ্তর দিকে নিয়ে গেলেন। তো তিনিও সম্পূর্ণ সমাপ্ত করতে পারেন নাই। ইব্রাহিম আলী খান নামে একজন ব্যক্তি সেটা সম্পূর্ণ সমাপ্ত করেছিলেন। তো এইটাকে আমরা সমাপ্ত না লিখে লিখতে পারি যে তৈরি করেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। 7 নম্বর সুবেদার ইব্রাহিম আলী খান 1688 থেকে 1693 তিনি লালবাগের কেল্লা নির্মাণ কাজ সমাপ্ত করেন। মূলত লালবাগের কেল্লার 2টা পিলারের নকশার কাজ কিছু বাকি ছিল। ওই সময় এই শায়েস্তা খান মারা যান। মারা যাওয়ার ফলে ইব্রাহিম আলী খানকে এখানে নিয়োগ দেওয়া হয় সুবেদার হিসাবে এবং তিনি এটা সমাপ্ত করেন। তো লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করেন আজম, নির্মাণ করেন শায়েস্তা খান আর সমাপ্ত করেন ইব্রাহিম আলী খান। এই কোশ্চিনটাও এমন কোনো বছর নেই চাকরির পরীক্ষাতে আসেনি। বিশেষ করে যেমন প্রাইমারির যে পরীক্ষা যদি 10 সেট কোশ্চিন হয় তো 2 থেকে 3 সেট কোশ্চিনেই কিন্তু এই কোশ্চিনটা এসে থাকে। তো নির্মাণ শুরু করেন আজম, নির্মাণ করেন শায়েস্তা খান, সমাপ্ত করেন ইব্রাহিম আলী খান। এটা আর সর্বশেষ হচ্ছে আজিমুস-শান সুবেদার আজিমুস-শান। আজিম-উস-শান 1697 থেকে 1713, অর্থাৎ মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত সর্বশেষ সুবেদার ছিলেন বাংলার আজিমুস-শান। এরপরে আপনারা স্টার চিহ্ন দিয়ে লিখবেন মুর্শিদ কুলি খান 1713 থেকে 1717। তিনি অস্থায়ী সুবেদার হিসাবে কাজ করেছিলেন। আজিমুস-শান মারা যাওয়ার পরে নর্মালি কথা ছিল যে মুঘল সম্রাট কাউকে না কাউকে সুবেদার নিয়োগ দিবেন। তো ওই সময় মুর্শিদ কুলি খান তিনি অস্থায়ী সুবেদার হিসেবে কাজ করেছিলেন। তো এই মুর্শিদ কুলি খানের সময়ে অস্থায়ী সুবেদারিত্ব শেষ হওয়ার পরে বাংলায় শুরু হয় নবাবী শাসন। তো আমরা আজকে এই সুবেদারি শাসন পর্যন্তই রাখব। আগামী ক্লাসে আমরা আবার এরপর থেকে অর্থাৎ বাংলায় নবাবী শাসন এবং ইংরেজ শাসন আমল এইটা আমরা পড়ব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেই দিন যে ক্লাসটা হচ্ছে রাতের বেলায় বা তার পরের দিন আপনারা একটু বসবেন যে সম্পর্কটা কি। আপনি যদি সম্পর্কটা ধরতে পারেন তো এখান থেকে যে কোনো টাইপের কোশ্চিন আপনি পড়লে আপনার মনে থাকবে। এই 1-1.5 ঘন্টায় আপনাকে কতটুকু বোঝানো যায়। তো মূল বিষয়টা যদি আপনি বুঝতে পারেন যে আজকে যেমন ক্লাসে আমরা সম্রাট এবং সুবেদার সম্পর্কে জানলাম, তো সম্রাট সুবেদার এর ব্যাপারটা কি এটা আপনারা ক্লিয়ার করেন। আর বাংলা এবং ভারতবর্ষের সম্রাট এই 4টা জিনিস যথেষ্ট। বাংলা শাসক, ভারতবর্ষের শাসক, মুঘল সম্রাট এবং বাংলার সুবেদার, এই 4টা জিনিস আপনারা জানবেন। আশা করি আগামী ক্লাসে আপনাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো আগামী ক্লাসে আমরা বাংলায় নবাবী শাসন এবং ইংরেজ শাসন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।
আচ্ছা, আপনাদের ক্লাস টেস্ট এবং মডেল টেস্টের প্রশ্নটা আমি ক্লাসের পূর্বেই দিয়ে দিয়েছি। তারপরেও যদি কেউ ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট দিয়ে না থাকেন তো ক্লাস শেষে আপনারা ক্লাস টেস্ট এবং মডেল টেস্টটা দিয়ে দিবেন। যিনারা ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট দেননি তিনারা ক্লাস শেষে ক্লাস টেস্ট এবং মডেল টেস্টটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ।